একজন রাষ্ট্রপতি জনরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ৯ বছর রাজত্ব করেছেন, ৫ বছর জেল খেটেছেন দুর্নীতির দায়ে। এই পেছনে এই যে জনতা টাওয়ার একটা ছিল, এটা দুর্নীতির দায়ে পরে দেখা যাচ্ছে যে এটার সাথে দুর্নীতি যুক্ত। তারপরে আপনার রিসেন্টলি একজন অত্যন্ত প্রভাবশালী আগের রাষ্ট্রপতির কন্যা, উনি জনরোষের মাঝে কোথায় আছেন আমরা জানি না, শুনি উনি নাকি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়াও প্রকাশ্যে স্বীকার করে না, আমরা বলতে পারছি যে হ্যাঁ নিশ্চিতভাবে উনি ইন্ডিয়াতে আছেন। এই যখন দেশের অবস্থা, উল্টা দিকে হলো যে 1 বছর এখন পূর্তি হচ্ছে, দেশের বিপুল একটা জনসংখ্যা, কিশোররা জীবন হারিয়েছে, প্রায় 2000-এর মতো বিজ্ঞাপনে এসেছে, বিজ্ঞাপন না, প্রজ্ঞাপনে। প্রায় 35,000 নাকি পঙ্গু লোক আছেন, তার মধ্যে চোখ হারিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, তাদের বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটেছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রকৃতিটা কেমন? তারা কেন হারালেন, কাদের দ্বারা হারালেন? আবার একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কোন একটা সংগঠন নাকি যথেষ্ট, সরকার নয়। সরকারের বাইরে সংগঠন যথেষ্ট আরেকজনকে আপনার ট্যাকেল দেওয়ার জন্য। তার মানে এটা একটা বলতে হবে যে সিস্টেম অফ খেয়াসের মধ্যে আমরা আছি টোটালি। তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে। আপনারা যা বলেছেন সবই ঠিক আছে, বাট উই শুড ফার্স্ট টু ক্রিয়েট আ স্টেট প্রপারলি। যে সমস্ত দেশের কথা আমরা বলছি, ওদের সাথে আমাদের কোয়ালিটির আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে এবং দিন দিন বাড়ছে। ধরেন যে ইউরোপের দেশ, সেখানে সকল কিছুতেই তারা আইন মেনে চলার চেষ্টা করে, আইন তৈরি করে, যেটাকে বলা হয় রুল অফ ল। আর আমাদের দেশে অলওয়েজ, আমাদের যেমন এই কি বলে চিত্রনায়ক, উনিও বললেন এখানে হলো যে আইনটা মানা হয় না, গাড়ি রাখার সময় আমরা একভাবে রাখি কিন্তু বিদেশে জরিমানা করা হয়, তাই না? হোয়াট ডাজ ইট মিন? এর কারণ কি? ঐতিহাসিকভাবে আমি আরেক জায়গায় পড়েছিলাম, আমাদের এক সময়কার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি, মূলত ওনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে, পড়াশোনা ওখানে, দেশভাগের পর এখানে এসেছেন। তো ওনার একটা আত্মজীবনীতে আছে যে দেশভাগের পর পূর্ববঙ্গের রাষ্ট্রটা কে চালাবে, গভর্নর বা কে হবেন এই পূর্ববঙ্গের, তখনও পূর্ববঙ্গ এটার নাম, লোক পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত 2 জন লোকের নাম করা হয়েছে, যারা কেউ রাজনীতিবিদ না, একজন জসিমউদ্দিন, একজন আব্বাসউদ্দিন আহমেদ। তো এই ক্রাইসিসটা, এর পরবর্তীতে কি হলো যে দেখেন আজও আমরা স্টেবল একটা গভর্নমেন্ট জন্য মুখিয়ে আছি। কিভাবে হবে স্টেবল গভর্নমেন্টটা, এটার মধ্যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা দেখছি প্রতিনিয়ত আপনার সাংবাদিকদের সাথে আপনাদের মিডিয়াতে আসছে, এক গ্রুপ বলে এক কথা, অন্য গ্রুপ বলে বিপরীত কথা। কোনটা সঠিক আমাদের মতো লেম্যানের পক্ষে বলা সম্ভব নয়, ওনারা যেহেতু রাজনীতি করেন। কিন্তু আপনার ওনারাদের মধ্যে এত বিরোধ যদি হয়, তাহলে আমাদের ব্যবসায়ীরা বা দেশের নাগরিকরা তারা শান্তিতে থাকবে কি করে? এটা একটা বড় প্রশ্ন আমার কাছে। মূলত রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য কাজ করা, এজ এ টোটাল জনগণ, সিটিজেন। আর ভোক্তারা এক অর্থে সিটিজেনই, যিনি ভোক্তা তিনি সিটিজেন, যিনি সিটিজেন তিনি ভোক্তা। মূলত সিটিজেন্স রাইট। একজন সিটিজেনের রাইট তো শুরু হয় যেদিন তিনি জন্মগ্রহণ করেন ওদিন থেকে। একটা বাচ্চা, তাকে কিভাবে যত্ন নেওয়া হবে, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে, হ্যাঁ, সংশ্লিষ্ট মা বাবা পরিবারের সদস্যরা, তার পরবর্তীতে ওর যদি কোনো রোগ শোকের আশঙ্কা থাকে, মেডিকেল সিস্টেম অ্যান্ড আদার সোশ্যাল সাপোর্ট সিস্টেম এই জন্য কাজ করবে। উন্নত দেশে তাই করা হয়। একটা মায়ের পেটে যখন বাচ্চা আসে, সেদিন থেকে মাকে পর্যাপ্ত আপনার খাবার দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, অন্যান্য দেওয়া হচ্ছে বিনা পয়সা, এবং না নিলে বরং অপরাধ হচ্ছে বলে আমি শুনেছি।
হ্যাঁ, তো আর আমাদের দেশে এই এখন যদি আমরা নিচে নামি, ফুটপাতে অর্ধবস্ত্র নিয়ে শত শত ছেলে আছে এই দেশে। আপনার যেখানে বলা হচ্ছিল একজন উনি এফবিসি স্যার নাকি বলছিলেন যে এখানে এখন নাকি দৈনিক শ্রমিক পাওয়া যাচ্ছে না, অনেক দামি। কত দাম? 800 টাকা। 800 টাকা কে একদিনে, তাইলে ঘন্টায় কত? আমরা যেটা জানি যে লেবারের টাইম হলো 8 ঘন্টা, 8 ঘন্টায় 800, 1 ঘন্টায় 100। আপনার যদি ডলারে নেই তো আমি যতটুকু জানি ইংল্যান্ডে একজন শ্রমিকের মজুরি হলো ঘন্টায় 7.5 পাউন্ড মিনিমাম। তো উনি যেটা বলছেন এটা তাহলে তো কোথায় আছে? এখন বলবেন যে আমাদের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা এটাই বেশি। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? হোয়াই? আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? ওরা তো আকাশ থেকে টাকা পায়নি, ওরা তো বানিয়েছে নাকি? সেটাও বানানো। আপনি লুট করেন, আপনার লুটের তো ক্ষমতা নেই। আপনি লুট হইতে দিয়েছেন, আপনার সামনে দিয়ে লুট করেছে, আপনি এটা মেনে নিয়েছেন, তার মানে আপনার লুট ঠেকানোর ক্ষমতাই ছিল না। আমি আরেকটা জায়গায় পড়েছি, যখন বোম্বে বন্দরে অষ্টম জর্জ যখন রাজপুত্র হিসেবে আসেন শিপে, তাকে দেখার জন্য নাকি ওই তীরে যত লোক হয়েছিল সবাই একটা করে পাথর ছুটলে ওই শিপ ডুবে যেত, কিন্তু ওনাকে তো সবাই শ্রদ্ধা জানিয়ে এনেছেন। তাহলে আমার কি কোনো দোষ নাই? আমার কি অপারগতা নেই? আমার কি অক্ষমতা নেই? আমাদের এখন যেমন কিছুদিন আগে তখন আমাদের দেশে কেওয়াস চলছিল, মানে যে অগাস্টের 3 কি 4 তারিখে একদল বিনিয়োগকারী, যেদিন মধ্যে অনেক ছেলে মারা গেছে অলরেডি, সেখানে বলা হচ্ছে যে দেশে কোনো ক্ষতি হয় নাই, সব ঠিক হয়ে যাবে। ইজ ইট ট্রু? ইজ ইট অ্যাকসেপ্টেবল? যে ছেলে মারা গেল তাকে ঠিক করেন তো রাষ্ট্রের সমস্ত টাকা দিয়ে, তার জীবনটা ফেরত দেন তো দেখি। এটা কি ট্রু? সেটা হলো যে দুষ্টামি করা। এই দেশের আপনারা যারা বলছেন হ্যাঁ এটা একটা মিক্সড একটা ইকোনমির মধ্যে আছে, মিক্সড এক্সপিরিয়েন্সের মধ্যে আছে, যেখানে আপনার ওই যে আরেকটা কথা হচ্ছিল, যেখানে একদিকে ভোক্তা আর ভোক্তার শত্রু হলো বিনিয়োগকারী অথবা বিক্রেতা, কিন্তু আসলে তো তা নয়। যিনি বিক্রেতা তিনিও ভোক্তা, তিনি অন্য কোনো জায়গা থেকে পণ্যটা কিনেছেন। হ্যাঁ, তিনি যদি সঠিকভাবে সঠিক পণ্য সঠিক দামে কিনতে পারতেন এবং তাকে যদি তার আপনার লভ্যাংশটা স্থির করে দেওয়া হতো রাষ্ট্র, তাহলে তো উনি আমাদের সাথে এত প্রতারণা করার কথা নয়। আবার অন্যদিকে আমি দেখেছি, আপনার নাম বলবো না, আমার এখানে এক বিনিয়োগকারী আপনার কোনো একটা জিনিস উৎপাদনের সাথে যুক্ত থেকে বিক্রির সময় বাজারে যখন যেই পণ্যটার দাম বেশি, মানুষ অসহনীয় পর্যায়ে আছে, ওই বিনিয়োগকারী ওইটা বিক্রি করে দিয়েছেন ওনার নিজের এখতিয়ারের বাইরে থেকে, কারণ এটাতে লাভ বেশি। এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কোথায় যাবেন? কার কাছে যাবেন? আরেকটা বিষয় হলো যে ওই যে যেটা এখানে এনবিআর বা বিএসটিআই এর প্রতিনিধি আসলে ভালো হতো। এটা আই বিলিভ ইট অ্যান্ড আই সাপোর্ট ইট। কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কাজের যে জুরিসডিকশনটা, সেটা কিন্তু হলো আইনের যারা লঙ্ঘন করবে সেটা প্রয়োগ করবে। কিন্তু বিনিয়োগে কি কোন প্রসেসে বিনিয়োগ হবে, কোনটা সবচেয়ে সুস্থ বিনিয়োগ মানে পরিবেশ, যেটাকে আমরা বলি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট, সেটার জন্য তো দায়ী সংগঠনগুলো ভোক্তা অধিকার নয়, সেটার জন্য শিল্প মন্ত্রণালয়, সেটার জন্য আপনার বিসিক, তার জন্য আছে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানির বিষয়টা দেখবার জন্য। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উইং আছে, আমদানি রপ্তানি, ইন্টারন্যাশনাল ট্রেড, সো অ্যান্ড সো। কিন্তু ভোক্তা অধিকার কি বাণিজ্য মন্ত্রণালয় সব কাজ বাস্তবায়ন করবে? ইজ ইট পসিবল? আমাকে কি সে ম্যান্ডেট দেওয়া হয়েছে? আমার আমার জুরিডিকশন কি, আমার সার্টিফিকেট কি? সেটা একটা বড় প্রশ্ন। আমি আমার সীমা লঙ্ঘন করলে তখন দেখা যাবে যে ভালো কিছু হবে না।
এই দেশের সীমা লঙ্ঘনই সমস্ত অনিয়ম করেছে। প্রত্যেকে যার যার সীমা লঙ্ঘন করে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু পরিণামে এটা রেজাল্ট অত্যন্ত বেদনাত্মক হয়েছে, পেইনফুল হয়েছে, হয়ে চলেছে অলরেডি। যেমন ধরেন, আমাদের সরকারকে এখন কেউ বিশ্বাস করে না, এটা সত্য। আমি এটা যদি অস্বীকার করি, আমি সত্যকে অস্বীকার করি। এক, হয়রানি হয়। দুই, সরকার মানে হলো যে লম্বা প্রসেস থাকে, এবং যার মধ্য দিয়ে দেখা যায় যে জিনিসটা 2 দিনে হওয়া সম্ভব সেটা 2 মাস চলে যাচ্ছে, এমনকি 2 বছরও চলে যাচ্ছে। এমনকি সরকার টু সরকারও এটা হচ্ছে। সরকারের একটা ডিপার্টমেন্টকে অপর ডিপার্টমেন্টকে যখন সার্ভিস নিতে যায়, তখন বুঝে সরকার কি জিনিস। তাহলে এই সরকারটা হওয়া উচিত অত্যন্ত আপনার, যেটাকে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং কুইক, যাতে সাড়া প্রদান করতে পারে। সরকার তো আর কিছু না, জনগণের জন্য সরকার। সেই আব্রাহাম লিঙ্কন বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই সরকার। এটা যদি হয়ে থাকে, জনগণ আমার কাছে যখন আসবে তার যত কুইক সেবা দেয়া যায়, আই উইল বি, কি বলে, সিনসিয়ার। আই মাস্ট বি সিনসিয়ার, আই মাস্ট বি রেসপন্সিবল। কিন্তু আমাদের এখানে কি রেসপন্সিবিলিটি সরকার শো করে? কতটুকু করে? এখন আপনারা বলবেন, আপনি সরকার হয়ে এসব কথা বলছেন কেন? না, এইভাবে মানে আমাকে, কোন সরকারের কাছে সাধারণের প্রত্যাশা অনিয়ম নয়, দুর্নীতি নয়, হয়রানি নয়, এবং তাকে আপনার কি বলা যায়, সাফার করানো। এটা সরকারের তো কাজ কোথাও লেখা নাই। আমার রুলস অফ বিজনেস, অ্যালোকেশনস অফ বিজনেস, আমার সংবিধান, আমার যে সার্ভিস রুলস বা অন্যান্য আইনগুলো আছে, কোথাও কি বলা আছে তুমি তোমার কাছে লোক আসিলে তাহাকে হয়রানি গতিতে থাকিবে, তাহার থেকে 10% ঘুষ নিবে, তাহাকে ইহা করিবে ইহা করিবে? অর্থাৎ জনগণের, সরি, হ্যাঁ, অর্থাৎ আমরা রাষ্ট্রকে সুস্থ কোনো রাষ্ট্র, মর্যাদাবান জাতি তৈরি করার জন্য রাষ্ট্র তৈরি করতে আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে, স্বাধীনতার 54 বছর পরেও। দারুণভাবে আমরা ব্যর্থ। শুধু ব্যর্থ নয়, দারুণভাবে ব্যর্থ আমি বলবো। আমি মে বি রং, কিন্তু আজকে রাষ্ট্রটাই তৈরি করতে হবে। আজকে রাষ্ট্র তৈরি করার এদিকে না গেলে আপনার বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি কোনো কিছুই আমরা সুস্থভাবে পাবো না। ফর এক্সাম্পল, আমরা অটো চালাই, এখানে আমি একটা অভিযোগ পেলাম যে অটোর যে ব্যাটারি যিনি সাপ্লাই দেন অফিসিয়ালি, তার থেকে আনঅফিসিয়াল ওই ব্র্যান্ডে এই দেশে ব্যাটারি চলছে বেশি, এবং এই দেশ এবং ওই দেশের দুষ্টরা মিলে এখানে এই টঙ্গীতে নাকি আপনার গাজীপুরে বিশাল ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা এখানে করা হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার এই যে বললেন যে বিভিন্ন সুপার শপ, ঈদের আগে, রমজান ঈদের আগে সুপার শপ থেকে আমাকে ফোন করা হচ্ছে যে আমাদের টিম গিয়ে নাকি সুপার শপের ভাবমূর্তি নষ্ট করতেছে। তো আমার প্রশ্ন করলাম যে আপনার ভাবমূর্তি আপনার সাথে আমার টিমের এখানে ভাবমূর্তি নষ্ট করার কি ভূমিকা? উনা কি অন্যায় কিছু করতেছে? না, উনারা আসলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। আমি এটা তো বুঝলাম না। আমার টিমেরকে সরকার দায়িত্ব দিয়েছে যে কোথাও যদি আইনের ব্যত্যয় হয় তাহলে সে ব্যবস্থা নেবে। আপনাদের কেউ যদি কোনো আইনের ব্যত্যয় না করে, ওনারা ঘুরে ফিরে চলে আসবে। ওনাকে তো বলা হয় না যে জবরদস্তি করো, তুমি অমুককে ধরো, অমুককে ইয়ে করো। হ্যাঁ, তাহলে বোঝেন, অর্থাৎ আমরা যারা বিক্রেতা, আমরা যারা বিভিন্ন জায়গায় যুক্ত আছি, আমাদের এই ক্লাইমেটটাও একেবারে সুস্থ নয়। তাহলে আমার ভোক্তা অধিকারের কোনো দরকারই ছিল না। অনেক দেশে ভোক্তা অধিকারের যেখানে করা হচ্ছে সেখানে হচ্ছে এক্সট্রিম পরিবেশে, যে শতকরা 90টা ক্ষেত্রে বা 99 ক্ষেত্রে আইন মানা হচ্ছে, একটা ক্ষেত্র কোথাও বিচ্যুত হচ্ছে, সেটাকেও আমরা ঠিক করব। সুতরাং ভোক্তা অধিকার নামে একটা আলাদা আপনার সংগঠন থাকুক, তাহলে যাতে ভোক্তারা দৈনন্দিন যে সমস্ত দ্রব্যাদি ক্রয় করেন, পণ্য ক্রয় করেন, সেখানে যাতে একজনও যাতে প্রতারিত না হন, সেই অবস্থা। আর আমাদের দেশে কি, আমাদের যেটা সার্ভে আছে এবং আছে,
বাস্তবে আজকে যাকে জরিমানা করা হয় কালকে উনি আবার একই আইন লঙ্ঘন করছেন। আমি যদি ভুল বলে না থাকি, এটা আমি দেখেছি। আবার এই তেলের মূল্য একটা বড় একটা সেন্সিটিভ ইস্যু। ভোজ্য তেল আমাদের সবাই এটার ভুক্তভোগী, কারণ ৫-৬ বছর আগেও মনে হয় যা দাম ছিল এখন অলরেডি তার ডাবল হয়ে গেছে, তাই না? ভোজ্য তেল এখন ভোজ্য তেলের ক্ষেত্রে হলো কি, এখানে আরো একটা জিনিস আছে যে আমাদের বাজারটা, আমাদের রাষ্ট্রের ক্যারেক্টারটা কি পুরোপুরি আপনার ওপেন ইকোনমি কন্ট্রোল করে নাকি কন্ট্রোল ইকোনমি? আই এম অলসো স্টিল ইন এ ডাউট। যদি পুরোপুরি মুক্ত বাজার হয় তাহলে তেলের মূল্য নির্ধারণ করার কর্তৃপক্ষ থাকার দরকারটা কি? সেটা মুক্ত বাজারে হবে। আবার যদি এটা কন্ট্রোল করা হয়, আরেকটা অংশ মুক্ত বাজারে বাজার ঠিক করবে ইকোনমিক থিওরিতে, দ্য ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের এতে এটা দ্রব্যমূল্য নির্ধারণ হবে। ফলে আমি কনফিউশনে আছি। হ্যাঁ, এনিওয়ে, তো তেলের ক্ষেত্রে হলো কি, আপনার বলা হলো যে উৎপাদক যারা রিফাইনারি তারা সময় মতো সাপ্লাই দিচ্ছে না, আর এটা একটা। এবার বলা হলো সাপ্লাই দেওয়ার পরে যিনি বিক্রেতা বা এজেন্সি, ওরা খুচরাদেরকে সাপ্লাই দিচ্ছে না। এবং আমরা গিয়ে দেখলাম, আমি ব্যক্তিগতভাবে একবার যখন গেলাম দেখলাম যে যিনি বলছেন সাপ্লাই দিচ্ছেন না, যখন প্রকাশ্যে ওনার সাথে কথা বললাম যে কবে থেকে দিচ্ছেন না, কারা দিচ্ছেন না বলেন, তখন কিন্তু আমি সুনির্দিষ্ট কোনো জবাব পাইনি। তখন আমরা বললাম যে আপনার তো সঠিক কথা জনগণের স্বার্থে বলা দরকার, তাহলে আমরা অ্যাকশন নিতে পারি। এখন যদি আপনি এটা তথ্যটা না বলেন, আমি অ্যাকশন নিব কি করে, কার বিরুদ্ধে? আমি তো এখানে আপনার ওহী নাজিল আমার উপর হয় নাই যে অমুক এটা হচ্ছে, এরকম ওহী নিয়ে আমি চলব। তো মানে আপনারা যা বলেছেন আমি যে নোট করেছি, এগুলা কোনোটাই অসত্য নয়। আবার গোড়াতে আমি যেটা মনে করি যে আমাদের অতি দ্রুত একটা সুস্থ সঠিক একটা রাষ্ট্র নির্মাণ করা দরকার, অর্থাৎ রাষ্ট্রের সরকার নির্মাণ করা দরকার। সেটা যদি না করেন, করতে না পারেন, এটা করবে নাগরিকরাই, দেশের জনগণ। জনগণ যে শক্তিশালী বারবার প্রমাণ দিয়েছে জনগণ। আপনার ৭১ তো আছেই, জীবন দিয়েছে। তারপর আমি ৯১ দেখেছি যে পাওয়ারফুল ম্যান অফ দিস কান্ট্রি দেন দ্য হুসাইন মোহাম্মদ এরশাদ, নামই বলা যায়। ওনার অধীনে তখন কমপক্ষে ৯টা কমপক্ষে ৯টা ক্যান্টনমেন্ট, জিওসি। হ্যাঁ, তার মানে কি সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ উনার অধীনে, উনার কথায় চলে। কিন্তু ফাইনালি জনগণ যখন সিদ্ধান্ত নিল আমরা এই অবস্থা চাই না, এবং আমার মনে আছে প্রেস ক্লাবে তখনকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ফয়েজ আহমেদ সাংবাদিক, উনি যখন দাওয়াত করলেন আমাদের শীর্ষ 2টা দলের নেত্রীকে যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া আপনারা একটু ওখানে বসবেন, একটু চা খাবেন, সেদিন আমাদের সেই পাওয়ারফুল ম্যানটা বুঝে গেছে আমার পায়ের তলায় আর মাটি নেই, এবং এর পরদিন উনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগ করেছেন। জনগণের শক্তি প্রমাণিত হলো, জনগণ আশায় বুক বাঁধলো, নতুন একটা সরকার গঠিত হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিচারপতি শাহাবুদ্দিন ওনার অধীনে আপাত অর্থে আমাদের দেশের শ্রেষ্ঠ একটা নির্বাচন দিয়ে গেছেন। তখন আমরা পেপারে, আমি দেখেছি যে পেপারে লিখেছে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা হলো 10 জন বা 11 জন ফেরেস্তা এসে পরের 5 বছরের জন্য 300 জন তার বিপরীত একটা চরিত্র নির্বাচন করে দিয়ে চলে যাওয়া, এবং পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে, অনেকটা তাই হয়েছে। অর্থাৎ আপনি যদি সুস্থ
সরকার তৈরি করতে না পারেন, যিনি আবার নিজ দায়িত্বে একটা সুষ্ঠু নির্বাচন করবেন, তার অর্থ এই যে যার সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছা অথবা সক্ষমতা নেই, তিনি বাকি 5 বছরের রাজ্য চালানোর সক্ষমতা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আসে। কারণ একটা সরকার মানে সকল রিসোর্স, ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল, এটা তো কন্ট্রোলিং উনার হাতে। একদিকে বাজেট আর আমরা বা এটা সবকিছুর মালিক সরকার। এই সরকার যদি একটা নির্বাচনই দিতে না পারে, তাহলে এই টাকাটা উনি সঠিকভাবে ব্যয় করবেন সেইভাবে কিভাবে ধরা যায়? এই যন্ত্রটা সঠিক ব্যবহার হবে, আলিম আখতার খানকে সঠিক জায়গায় নিয়োগ হবে, এটা কিভাবে ধারণা করা যেতে পারে? তাই হয়েছে আজকে এখন প্রমাণিত হয়েছে যে সত্যিকার অর্থে সরিষার মধ্যেই ভূত ছিল, ফলে সরিষা আর ঠিক হয় না। এখন যেমন আমি এখানে যখন কথা বলছি, তারও আগে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রকাশ্যে, আমার প্রতিষ্ঠান নাকি কোনো না কোনো পক্ষে কাজ করে। ডাইরেক্ট আমাকে বলেছে ঢাকার একটা সেমিনারে। তাহলে আজকেও আমাকে যাতে কেউ ব্যবহৃত করতে না পারে এ বিষয়ে আমারও সজাগ থাকা উচিত, এবং সব সময় আমাকে এটা থাকা উচিত। এখন যদি আমি এটা পারি তাহলে আমি আমার চেয়ারের উপযুক্ত, আর যদি আমি না পারি তাহলে আমি চেয়ারের উপযুক্ত নই। যে যাই বলুক না কেন, আমার বিচার আমাকে করতে হবে। হ্যাঁ, এই দেশে একটা আজকের মূল কথার বিষয় হলো যে প্রথমত দুইটা বিষয় আমি বুঝেছি। একটা হলো কোয়ালিটি কসমেটিক সামগ্রী অ্যান্ড স্কিন কেয়ার সামগ্রী, সেকেন্ড হলো ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট। ঠিকই তো? আচ্ছা, এখন হলো কোয়ালিটি আমরা নির্ধারণ করার জন্য যে কর্তৃপক্ষ আছে, আমি সেই কর্তৃপক্ষ নই। আমি, কেউ যদি অভিযোগ করে যে এই পানিটা ভালো না, তখন আমার তাকে ডেকে বলার যে এই পানিটা ভালো না বলছে, এখন আপনি এই পানিটা কেন ইয়ে করছেন? এখন আমাকে বলবো যে এটা যে ভালো নয়, হোয়াট ইজ ইউর জাজমেন্ট অ্যান্ড হাউ? তখন আমাকে কোনো না একটা মেসেজ না নিলে কিন্তু আমি তার উত্তরটা দিতে পারবো না, এবং প্রপারলি ব্যবস্থা নেওয়াটা হবে না। আরেকটা হলো মূল্যের বিষয়ে, যে এভারেজ পানির দাম হওয়া উচিত এক্স, কিন্তু এখন বিক্রি হচ্ছে এক্স প্লাস। এটা অবশ্যই অনিয়ম। হ্যাঁ, সরি, ওহো, আচ্ছা, আমি ওকে, থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার এটা একেবারেই দেখা যায় যে একটা জিনিস যদি এক্সে বিক্রি হয় 10টা জায়গায়, আরেকজন যদি এক্স প্লাস চান, এটা অবশ্যই অতিরিক্ত, সেটা তাৎক্ষণিকভাবে বলা যায়। আরেকটা হলো যে ওজনে কম দিচ্ছে। মনে করেন আমি 10 কেজি চাল নিলাম, আরেক জায়গায় মেপে দেখা গেল এখানে 9.5 কেজি, তাহলে অবশ্যই ওজনে কম, তাহলে এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। পরিমাপে কম। আরেকটা বিষয় হলো, আপনাদের একটা বিষয় আছে, সেটা হলো যে এমন কোনো পণ্য যেটা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তেমন যদি কেউ করে থাকেন, সেটা হলো ব্যত্যয়। হ্যাঁ, সেইখানে আমি বলতে পারি যে ওই যে কথাটা বলা হলো, মুখটা ঢাকা যায় না। হ্যাঁ, এখন স্কিনে বা এতে ব্যবহার করার পরে একজন মানুষের স্বাভাবিক অবয়ব সেটার এফেক্টেড হয়েছে, তো অবশ্যই সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সেন্সিটিভ আইটেমস বাজারে যখন বিক্রি হচ্ছে, সেটা যাতে যথাযথভাবে নির্মিত হয়, যথাযথ উপাদানে নির্মিত হয়, এবং যথাযথভাবে এটা বিক্রি হয়। তো সেই ধরনের কোনো ব্যত্যয় যদি থাকে, এটা দেখা আমার দায়িত্ব। যথাযথভাবে উৎপাদিত হয়েছে কিনা সেটার জন্য ল্যাব আছে, আমাদের সায়েন্স ল্যাব আছে, আমাদের আপনার এখন যতটুকু জানি বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব আছে, বা অন্য ল্যাবে আমরা টেস্ট করে বলতে জেনে নিতে পারি। কসমেটিক্সের ক্ষেত্রে আপনাদের ল্যাব আছে বাইরে, সেই ল্যাব থেকে আমরা জেনে নিতে পারি কেউ যদি প্রতারণা করে, কেউ যদি এখানে ঠকিয়ে থাকে, এবং সবচেয়ে বড় কথা সেন্সিটিভ স্বাস্থ্য এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়, এটা আমাদের ব্যবস্থা নেওয়ার আপনার দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে আমরা
বলতে পারি যে এটা আমাকে নিতেই হবে, এটা ডিসাইসিভলি, এটা নিয়ে আমার এড়ানোর কোনো সুযোগ নেই, এড়ালে এটা আমার দায়িত্বের অবহেলার অংশ হবে। এরকমভাবে আপনার আমরা আপনাদের যে উদ্যোগগুলো, এই যে অ্যাসোসিয়েশন অফ কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার আইটেমস যে উদ্যোগটা নিচ্ছে, ইনডিরেক্টলি অ্যাজ এ নাগরিক অবশ্যই আমি চাই, আমাদের চাইতে হবে যে আমাদের পণ্য এখন গ্লোবাল ভিলেজে অন্যের পণ্য যেভাবে আসে, আমাদের পণ্য বাইরে যাবে উইথ ডিউ কোয়ালিটি অ্যান্ড কশন। দুর্ভাগ্য হলো যে আমাদের সামনে এখন যে সমস্ত আইটেম আছে এখন বা আমরা ব্যবহার করি, আমাদের লোকাল পণ্য কয়টা আছে? কলম, কাগজ, এই যে ঘড়ি, চাবি, কয়টা আছে? আমার তো মনে হয় 1%ও আমাদের নাই। কেন নাই? এর কারণ হলো আমাদের একটা টোটাল লিডারশিপের ফেলিউর ঐতিহাসিকভাবে আছে। আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে পণ্য উৎপাদন করি, সেটা আমাদের নাগরিকরা ব্যবহার করবে এবং অ্যাক্সেস থাকলে সেটা বাইরে যাবে, সেটা ব্র্যান্ড পাবে ইন্টারন্যাশনালি যে এটা বাংলাদেশ থেকে প্রস্তুত হয়েছে, অতএব এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা কখনো এদিকে মনে হয় লিডারশিপ নজর তেমন দেয় না, আমি যেটা মনে করি। যে কারণে আজকে শত বছর উপরে যে ওই যে কিছু কিছু বিদেশি পণ্য আমাদের বাজার এমনভাবে ছেয়ে আছে, মনে হচ্ছে যে এটাই নিয়তি। আপনি যখন দোকানে যাবেন, যখন এই যে আপনার থালা বাসন মাজার জিনিস কিনবেন, আপনার সাবান কিনবেন, সাবান জাতীয় অন্যান্য পণ্য কিনবেন, তারপরে আপনার তেল কিনবেন, ইত্যাদি কিনবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার এটা আমাদের পণ্য নয়। কোথাকার পণ্য আমি জানি না, এটা আমাদের দ্বারা উৎপাদিত কোনো পণ্য নয়। এবং দোকানে, যে কোনো দোকানে গেলে যে আইটেমসগুলো দেখি, চকলেট থেকে শুরু করে খুব কমই আছে আমাদের পণ্য। কিছু কিছু পণ্য ছোটবেলায় আমরা শুনেছিলাম, যেমন ধরেন যে একটা চকোলেট ছিল নাবিস্কো, হ্যাঁ, এর সুস্বাদু ছিল এবং সেটা পাইনঅ্যাপেল জুস দিয়ে হতো, হ্যাঁ। এবং পাইনঅ্যাপেলের একটা কারখানা আছে রাঙামাটি যাওয়ার পথে, চিটাগং থেকে ছিল, এখনো আছে, কিন্তু এখন নাকি ওখানে আর পাইনঅ্যাপেলের জুস রাখা হয় না। কেন হলো না? পাইনঅ্যাপেল সারা বিশ্বে কি এটা চাহিদা কমে গেছে? এটা কি রিজেক্টেড? হ্যাঁ, কিন্তু উল্টা দিকে আমি দেখি যে একটা যে বিদেশি একই ধরনের পাইনঅ্যাপেলের চকলেট আছে, হ্যাঁ, সেটার আবার চাহিদাও আছে, একটা সংখ্যক কিনে, কিন্তু দাম অনেক বেশি। আমরা এটা ফিল করলাম কেন? আরেকটা জিনিস, এটা এখানে যারা আমি এবং আমার চেয়ে বয়স্ক যারা আছেন তারা জানবেন, এই যে কোহিনুরের একটা আফটার শেভ ছিল, নাম হচ্ছে যে, নামটা বলবেন? না না, কুল হলো স্কোয়ার, ওটা আপনারা দেখেন নাই। এটার নাম ছিল হানি ডিউ। হ্যাঁ হ্যাঁ, কোহিনুর আমি ব্যবহার করে দেখেছি যে চমৎকার একটা পণ্য, চমৎকার গ্লোবাল ব্র্যান্ডের সন, কিন্তু এখন পাবেন না, নাই বলা। হোয়াই? এরকম একটা ভালো মানের পণ্য আমাদের থেকে আউট হয়ে গেল কেন? নিশ্চয়ই আমাদের একটা ফেলিউর আছে। একটা হলো বানাতে পারি না, আরেকটা যেটা বানিয়েছি, হ্যাঁ, 100 ভাগ যদি নিজে নাও হয়, অথবা মিক্স করে বানিয়েছি, সেটা এখন আমরা এটা পাই না কেন? এটা চলে গেলে কেন? হ্যাঁ, তারপরে কিছু কিছু ক্ষেত্রে মানে পার্সোনালি আমি দেখেছি, জি জি জি, রাইট, হ্যাঁ। তো এখানে আমাদের একটা, আমি বলবো যে লিডারশিপ এট দ্য সেম টাইম, লিডারশিপ মানে শুধু পলিটিক্যাল লিডারশিপ না, বিজনেস লিডারশিপ, ইনভেস্টমেন্ট লিডারশিপ, এটার কোথাও না কোথাও ব্যর্থতা আছে। কথা হচ্ছিল গার্মেন্টস নিয়ে। কোন একজন রাজনৈতিক নেতা একবার বলছিলেন, গার্মেন্টস মানে সেলাই ফেলাই করে দেশের উন্নতি হবে না। হ্যাঁ, এটা কোনো বেসিক্স, একটা জাতির বেসিক্স না। কারণ হলো, হ্যাঁ, কারণ আপনি কি করছেন এখানে? সস্তা শ্রমিক,
অতএব এই দেশ থেকে সেলাই করে নিয়ে যাওয়াটা ভালো। কিন্তু এরপরে যদি আরেকটা দেশ দেখা যায় আমার থেকে আরো সস্তায় নির্মাণ করছে, সেলাই করতে পারছে, সেদিন আমারটা নিবে কেন? হ্যাঁ, আবার উল্টা দিকে এই যে গার্মেন্টসের সাথে বিশাল যে আপনার শ্রমিক জড়িত আছে, নারী শ্রমিক এবং বেশিরভাগ, তাদের যদি আমরা একটা স্ট্যান্ডার্ড আপনার স্যালারি দিতে না পারি, কতদিন তারা এইভাবে এই দাসত্বগিরি করবে? তাদের আপনার এভারেজ ইনকাম কত? তাদের সন্তানদেরকে আপনার মানসম্মত জীবন যাপনের জন্য তাদেরকে মিনিমাম কি দেওয়া উচিত? তারা কোথায় থাকে? তাদের টয়লেটটা কেমন? তাদের বাসগৃহটা কেমন? এগুলো কিন্তু যদি আমরা তুলনা করি, এই জায়গায় দারুণ ধরনের হতাশার চিত্র আছে। আমি যেমন থাকতে চাই, ওকে কি তেমন থাকতে দিতে পারি? তখন আবার আসবে যে এই দেশের জনসংখ্যা বেশি, আপনি কি করবেন? হ্যাঁ, জনঘনত্ব বেশি, জনসংখ্যা বেশি। তো জনসংখ্যা বেশি হলো কেন? হোয়াই? আবার ধরেন, মানে আমি প্রায় বলে থাকি যে সিঙ্গাপুর আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি জনসংখ্যা, কিন্তু তাদের আবার পার ক্যাপিটা ইনকাম তো আমাদের থেকে 10 গুণেরও বেশি। তাহলে আমরা কেন পারলাম না? একটা দেশের জনসংখ্যা তো নিজে নিজেই এবেল হয়ে যাবে না, তাকে তৈরি করতে হবে, তার জন্য প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে, সেই প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে চলার মতো লোক তৈরি করতে হবে। তো এই সমস্ত বিষয়ে আপনার আমাদের ঘুরে ফিরে একই কথা বলবো, আমাদের প্রত্যেকটা স্টেজে আইদার বিজনেস লিডার অর আপনার সোশ্যাল লিডার অথবা আপনার এফবিসিসিআই যেটা বলা হচ্ছে, ওনাদেরও লিডারশিপের, এবং আলটিমেটলি ওই লিডারশিপের একদম শিখরে গিয়ে আমরা পাবো পলিটিক্যাল লিডারশিপ গত 53 বছরে সফল হয়েছে, এটা বলার কোনো স্কোপই নেই। তাহলে আমার বোনটা মারা গেল কেন? আমার ভাইটা মারা গেল কেন? আমার সন্তানটা পঙ্গু হলো কেন? এর জবাব কে দিবে? এটা তো এখন আর কোনো বিদেশি রাষ্ট্রের শোষণে নেই যে পাকিস্তানি সৈন্যরা গুলি করে মেরেছে, ব্রিটিশ সৈনিকেরা সেই জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটিয়েছে, অতএব মারা গেছে। এখন তো দায়ী আমি। তাহলে আমাকে আগে ঠিক করা দরকার, প্রত্যেকেই আমাদের। তো এ বললে অনেক বলা যাবে, কিন্তু আমি বলবো যে ভোক্তার অধিকার রক্ষায় যেই বিষয়টা আমাদের কাছে প্রত্যাশা করে থাকেন আপনারা, আমাদের যে আপনার জুরিডিকশন অফ ল, জুরিডিকশন অফ ডিউটিস, সেই ক্ষেত্রে আমরা আমাদের সীমিত আপনার ক্ষমতা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে এইটা কথা বলা হচ্ছে, আমি বলি আপনারা সবাই এখন যে চাল কিনেন মিনিকেট নাকি, আচ্ছা মিনিকেট ধানটা কোন জায়গায় হয়? হ্যাঁ, তাহলে আমি দেখেছি যে খাদ্য মন্ত্রণালয় একটা আছে যে যে ধানের চালের গায়ে যে ধান থেকে উৎপন্ন হয় সেই দাম ছাড়া অন্য কিছু লেখা যাবে না। তাহলে এটা কি? কারা করে এটা? এটা গরিব করে? এটা কি গরিবেরা করে? এইটা তো বড় ধরনের বিনিয়োগকারীরা করে এবং যারা কোটিপতি, দেশের শীর্ষ ধরনের। তাহলে ওনাদের কাছে আমাদের তো আবেদন প্রথম থাকবে, সবার আগে আপনি এইগুলা কমপ্লাই করেন। ওই যে কমপ্লায়েন্স কথাটা আসে, তাই তাই নাকি? এটার পক্ষেও গালতি করে নাকি? করেন নাকি? জি জি, না এমনি এটা যোগ যোগ পাতিয়ে বলে যে যদি কেউ করে থাকেন এটা করবেন না, দেশের আইনের বিরুদ্ধে। আমি একদম মানে এটা আমার কাছে কমপ্লেন এসেছে, হ্যাঁ, এবং না না দ্যাট নেভার বি, না এই যে আপনি কথা বলছেন, ইউ শুড অ্যাবাইড বাই দ্য লস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ দ্য পিক। গভর্নমেন্ট বলেছে মিনিকেট নামে কোন ধরনের এটা দেওয়া যাবে না, এখানে আইনে আছে। এখন আপনি এটার পক্ষে গলতি বা উনি যে কোনো পক্ষে বলার কিছু নাই তো, স্টেট ইজ দ্য সুপ্রিম, ইউ ক্যানট ডিনাই ইউর স্টেট। আর স্টেট অস্বীকার করলে তো আমাকে অস্বীকার করা হয়, আমি তো পার্ট অফ দ্য স্টেট নাকি? আমার টাকা দিচ্ছে তো স্টেট। তো
মানে এগুলো বাস্তবতা, যেটা বাস্তবতা এটা বললাম, কেউ মাইন্ড করতে পারে, কিন্তু এটা হলো যে দেশের আইনের লঙ্ঘন। আমি সবার কাছে বলবো আইনটা মেনে চলুন, যেটা আছে আইনের প্রতি কমপ্লাই করুন, তারপর আমাকে আপনার প্রেসার দেন, আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন আইন মানছেন না। আমাকে আইন মানতে বলছেন, অথচ আপনি তো আইন মানছেন না, আপনি এই অনিয়ম করছেন, এই দুর্নীতি করছেন, আপনার কোন স্টাফ করছে, আপনার অফিস করছে, অথবা ঠিক মতো দায়িত্ব পালন করছে না, অবশ্যই সেটা আমাকে বলতে হবে। কিন্তু আপনার যারা বিশেষ করে এখানে অ্যাডভোকেসি, আপনি তো আর অ্যাডভোকেট না নাকি? তো আইনের একটা কথা আছে, ওয়ান সিকিং জাস্টিস মাস্ট কাম উইথ ক্লিয়ার হ্যান্ডস। সুবিচার প্রার্থীকে নিজেকে আগে হাতটা পরিষ্কার হাতে আসতে হবে। যেমন আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই বা খুনের, দেখা গেল যে আমি আরো আগে 5টা খুন করে বসে আছি, তাহলে এটা যদি উত্থাপন করতে পারে তাহলে কিন্তু আমার খুনের বিচার চাওয়ার অধিকারটুকু দুর্বল হয়ে যাবে, যে আপনি তো নিজেই খুনি। ঠিক আছে, খুনটা হয়েছে সঠিক, এটার বিচার হওয়া উচিত, বাট ইউ আর নট দ্য প্রপার পারসন টু সিক দ্য জাস্টিস বিকজ ইউর হ্যান্ড ইজ আপনার ডার্ক। তো এগুলো একটা বিষয়। আমরা সুনাগরিক হতে চাই, সুনাগরিক হলে তখন সুবিনিয়োগকারী হব, সুব্যবসায়ী হব, এবং ভোক্তা হব, রাজনীতিবিদ হব, আপনার ব্যবসায়ী নেতা হব, শিক্ষাবিদ হব, সমাজসেবী হব। প্রথমে সুনাগরিক, উল্টা দিকে সুনাগরিক তৈরির জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে বিধায় জনগণ ট্যাক্সের টাকা দিয়ে আমাকে পালে। আমার বেতন ভাতা ইত্যাদি সব তো জনগণের টাকায় হয়, এটা তো আমার কিছু না। তাহলে আমার দায়িত্ব আছে, আমি কিন্তু জনগণকে বা যিনি বেতন পান না তাকে আমার সমতলে বিচার করা যাবে না। আমি তো বেতন নেই, জনগণ তো বেতন নেয় না, বেতন দেয়। সুতরাং আমার অনেক অনেক বড় দায়িত্ব। আমি যাতে আমার দায়িত্বে আন্তরিক হই, আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব দ্বারা আপনারা সবাই এবং কসমেটিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শুধু এটা নয়, সকল উদ্যোক্তা, সকল ব্যবসায়ী এবং সকল নাগরিক আমার কাজের দ্বারা যাতে আইনসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে, প্রত্যাশা অনুযায়ী উপকৃত হন, এটাই হলো আমার দায়িত্ব। এবং আমি যাতে আমার দায়িত্ব পালন করতে পারি, আমার ভোক্তা অধিকার দায়িত্ব পালন করতে পারে, আপনাদের সবার সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে চাই।